বাংলাদেশের নারী ক্রিকেটের জাগরণটা আসলে যাদের হাত ধরে এসেছে জাহানারা আলম তাদেরই একজন। সেই জাহানারা আলমের এক ইন্টারভিউর পর থেকেই প্রায় নড়ে চড়ে বসেছে বাংলাদেশ ক্রিকেট এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভেতরকার পরিস্থিতি। জাহানারা আলম থেকে শুরু করে এখন পর্যন্ত ৩ জন সাবেক নারী ক্রিকেটার কিন্তু আসলে মুখ খুলতে শুরু করেছেন নিজেদের উপর নানা সময়ের যৌন হেনস্থা কিংবা যৌন হয়রানি কিংবা মেন্টালি যে প্রেশারগুলো দেওয়া হয়েছে নির্বাচক কিংবা পরিচালক থেকে শুরু করে বিভিন্ন ধরনের মানুষের দ্বারা বাংলাদেশের নারী ক্রিকেটাররা যেভাবে আসলে চাপের মধ্যে থেকেছে তারা কিন্তু সেই মুখটা এখন খোলা শুরু করেছে। দিনে দিনে কিন্তু ভয়াবহ পরিস্থিতি নিতে পারে এই নারী জাগরণ কিংবা নারী ক্রিকেটের এই অবস্থা। বলছি জাহানারা আলমের কথা, যিনি আসলে সর্বপ্রথম একটি দৈনিক পত্রিকায় উল্লেখ করেছিলেন বর্তমান বাংলাদেশ দলের নারী অধিনায়ক যিনি নিগার সুলতানা জ্যোতির বিরুদ্ধে। তিনি আসলে বলেছিলেন নিগার সুলতানা জ্যোতি বাংলাদেশ নারী দলের যারা সিনিয়র ছিল সিনিয়রদেরকে নানা রকম চাপ তৈরি করে কিংবা নানা ধরনের প্রেশার তৈরি করে তাদেরকে দল থেকে বের করেছেন এবং তাদেরকে বের করা শুধু নয় জুনিয়রদের সাথে জ্যোতির যে আচরণগত সমস্যা সেগুলোর কথাও জাহানারা আলম সেই পত্রিকার ইন্টারভিউতে স্পষ্ট উল্লেখ করেছিলেন। সেখানে আমরা দেখেছি নিগার সুলতানা জ্যোতি আসলে ছোট যারা রয়েছে জুনিয়র যারা রয়েছে কিংবা যারা ভবিষ্যতে বাংলাদেশ দলকে সার্ভিস দেবেন এমন ক্রিকেটারদেরকে টার্গেট করে সিন্ডিকেট তৈরি করেছেন, নানা গ্রুপ তৈরি করা হয়েছে বাংলাদেশ দলের মধ্যে বিশেষ করে নারী দলের মধ্যে এবং সেখানে জ্যোতি আসলে নানা ধরনের র্যাগিং দেয়া হয়, ক্রিকেটারদের নানা ধরনের শাস্তি দেওয়া হয়, জ্যোতির কথার বিরুদ্ধে কোনো ক্রিকেটার গেলে তাকে নিয়ে নানা ধরনের সালিশ বসানো হয়, বিচার করা হয়, এ ধরনের অভিযোগ আনা হয়। এই ইন্টারভিউর পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেদিন সন্ধেবেলায় আসলে জানিয়ে দেয় যে জাহানারা আলম যে সকল অভিযোগ এনেছে সেগুলো আসলে নিতান্তই মিথ্যা এবং এগুলো আসলে ইন্টেনশনালি করা হয়েছে যেন নিগার সুলতানা জ্যোতি কিংবা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভাবমূর্তি নষ্ট হয়। তারপরে আমরা দেখলাম যে জাহানারা আলম তিনি আরেকটা ইন্টারভিউ দিয়েছেন একটা ইউটিউব চ্যানেলে। আমাদের একজন সাংবাদিক রয়েছেন, সেই সাংবাদিক ফ্রিল্যান্সার সাংবাদিক, সেই সাংবাদিকের ইউটিউব চ্যানেলে সেই বক্তব্যের পর আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ধরতে গেলে নড়ে চড়ে বসেছে। কারণ সেখানে জ্যোতি বাংলাদেশের যিনি সাবেক নারী দলের যিনি সাবেক সিলেক্টর ছিলেন মঞ্জুরুল ইসলাম মঞ্জু, তার বিরুদ্ধে আসলে গুরুতর অভিযোগ আনেন। তিনি যৌন হয়রানির কথা বলেন, বাংলাদেশের যারা নারী ক্রিকেটার রয়েছে বিভিন্ন নারী ক্রিকেটারকে তিনি সেই বক্তব্যে এনেছেন এবং তিনি বলেছেন এই যে মঞ্জুরুল ইসলাম মঞ্জু তিনি যতদিন দায়িত্বে ছিলেন বাংলাদেশের নারী ক্রিকেটারদেরকে নানাভাবে তিনি অ্যাবিউজ করতেন কিংবা মুখের ভাষা কিংবা নানা ধরনের কথা ইফটিজিং যেটাকে বলা হয় আর কি, সেই ধরনের কাজ কি সে ধরনের কার্যকলাপ তিনি করেছেন। এমনকি তিনি আসলে গুড টাচ ব্যাড টাচ নামে আমরা দুটো টার্ম জানি, একটা হলো আসলে খুব পজিটিভলি কাউকে ছুঁয়ে দেখা, আরেকটা হলো খুব নেগেটিভলি কাউকে ছুঁয়ে দেখা। এই যে ব্যাড টাচের কথাটা সেটাও কিন্তু জাহানারা আলম বলেছেন এবং মঞ্জুরুল ইসলাম মঞ্জু তিনি আসলে জাহানারা আলমকে তিনি একটা ইনসিডেন্টও আসলে ব্যাখ্যা করেছেন যে একসময় তিনি অনুশীলন করছিলেন, সেখানে এসে মঞ্জুরুল ইসলাম মঞ্জু তাকে জড়িয়ে ধরেন এবং তাকে এক পাশ দিয়ে আসলে জড়িয়ে বুকের কাছে নিয়ে আসেন, এমন ধরনের অভিযোগ করেছেন। জাহানারা আলমকে আমরা জানি মেয়েদের আসলে একটা বৈশিষ্ট্য রয়েছে যেটা হলো যেটাকে আমরা বলি ঋতুস্রাব কিংবা ইংলিশে যেটাকে বলা হয় আসলে পিরিয়ড, সেই পিরিয়ডের কথা জিজ্ঞেস করা হয়েছে জাহানারা আলমকে জিজ্ঞেস করা হয়েছে আপনার তোমার পিরিয়ড কখন শেষ হবে, আমার দিকটাও তো চিন্তা করতে হবে। এমন ধরনের গুরুতর অভিযোগের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু বাধ্য হয়েছে, এখানে আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড সময় ক্ষেপণ করেনি, যেটা জাহানারা আলম যে পূর্ববর্তী যে এই অভিযোগগুলো এনেছিল জ্যোতির বিরুদ্ধে, যেটিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আসলে 24 ঘন্টা না যেতেই ভুয়া বলে উড়িয়ে দিয়েছে। পরের যে অভিযোগটা যৌন হেনস্থা, এরপরে কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা কমিটি গঠন করে এবং সেখানে 3 জনের কমিটি করা হয়, এইটা নিয়ে অনুসন্ধান করা হবে। এবং আমরা দেখেছি ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি নিজেও আসলে বিসিবিকে নির্দেশনা দিয়েছেন যত দ্রুত সম্ভব এই বিষয়টার একটা সমাধান করার জন্য। এরপরে আমরা কি দেখলাম, এরপরে দেখলাম স্টার নিউজ কিংবা স্টার প্লের আপনারা যদি রেগুলার মানে দর্শক হয়ে থাকেন সেখানেও আপনারা দেখতে পাবেন রুমানা আহমেদের আমরা একটা ইন্টারভিউ করেছি, সেখানে রুমানা আহমেদও কিন্তু অভিযোগ করেছে মঞ্জুরুল ইসলাম মঞ্জুকে নিয়ে। তিনি বলেছেন যে তার সাথে যদিও হয়নি কিন্তু এই যে খারাপ ধরনের স্পর্শ কিংবা নানা ধরনের অ্যাবিউসিভ কথাবার্তা কিংবা হ্যারাসমেন্ট করা এগুলো কিন্তু মঞ্জুরুল ইসলাম মঞ্জুর চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে একটা। এবং নানা সময় তিনি বলেছেন 90% নারী ক্রিকেটারই এগুলোর ভুক্তভোগী, কিন্তু তারা আসলে মুখ খুলতে পারে না। আমরা এখনও দেখছি সাবেক ক্রিকেটাররা যদিও মুখ খুলছেন, রানিং যারা রয়েছেন
রানিং বা কিংবা যারা বর্তমানে জাতীয় দলে খেলছেন কিংবা জাতীয় দলের রাডারে রয়েছেন তারা কিন্তু মুখ খোলার সাহসটা পাচ্ছেন না। আমি ব্যক্তিগতভাবে বিভিন্ন ক্রিকেটারের সাথে আমার ভালো সম্পর্ক, আমি তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি। তারা অফ ক্যামেরায় অনেকে আমাকে বলেছে, অফ ক্যামেরা মানে আনঅফিসিয়ালি যেটাকে বলে, আসলে ক্যামেরা কিংবা অন রেকর্ড তারা আমাকে বলতে রাজি হননি। কিন্তু তাদের সাথে আমার যে ব্যক্তিগত সম্পর্ক, সেই সম্পর্কের জায়গা থেকে আমি তাদের নাম বলবো না, কিন্তু তারা আমাদেরকে বলেছেন যে এমন অনেক ঘটনাই রয়েছে ভাইয়া যেগুলো আমরা বলতে পারবো না, কারণ আমাদেরকে আসলে ফোন করে ক্রিকেট বোর্ড থেকে বারণ করা হচ্ছে কোনো মিডিয়ার সাথে ইন্টারাকশন করার। চিন্তা করা যায় এত বড় অভিযোগ যখন আমরা দেখি নারী ক্রিকেটারদের হেনস্থা করা হচ্ছে। শুধু কি ক্রিকেট, আমরা কিছুদিন আগে দেখেছি, দুদিন আগেই ইনফ্যাক্ট একজন শুটার রয়েছেন যিনি আসলে ওই দলের ওই যেটা শুটিং ফেডারেশন সেখানকার এক কর্মকর্তার বিরুদ্ধে আনা হয়েছে এমন ধরনের অভিযোগ। তাকে আসলে বিভিন্ন ধরনের কুপ্রস্তাব দেওয়া হয়েছে, কিংবা এমন অনেক শুটার, নারী শুটার রয়েছে যাদেরকে আসলে কুপ্রস্তাব দেওয়া হয়, কিন্তু ক্ষমতা বলেন, রাজনীতি বলেন কিংবা পাওয়ার বলেন, এই জিনিসগুলোকে নারীরা তুলনামূলক ভয় পায়। আমার সাথে যে সকল ক্রিকেটারের কথা হয়েছে, এবং শুধু আমার সাথে না, আমরা যদি বাংলাদেশের প্রেক্ষাপটটা দেখি, ম্যাক্সিমাম যারা নারী ক্রিকেটার কিংবা নারী অন্যান্য ক্রীড়াবিদ রয়েছেন তারা যারা আসেন তারা কিন্তু খুব নিম্ন পরিবার থেকে আসেন। নিম্ন পরিবার ইন এ সেন্স যে ফিনান্সিয়ালি এফিশিয়েন্ট না, আর্থিকভাবে একটু ছোট ঘর থেকে আসা। তারা কিন্তু নিজেদের ফ্যামিলি চালানোর জন্য কিংবা তাদের জীবন মানটা উন্নয়ন করার জন্যও কিন্তু তারা ক্রিকেটটা কিংবা বিভিন্ন ধরনের খেলাধুলার সাথে যারা সম্পৃক্ত রয়েছেন তারা কিন্তু এই খেলাধুলার সাথে সম্পৃক্ত থাকেন। তাই তারা যখন এই ধরনের মুখ খুলতে যান, কোনো যদি রাজনৈতিক কিংবা বাইরের যে ক্ষমতা রয়েছে সেই ক্ষমতার কাছে তারা কিন্তু হার মেনে যায়। তারা আসলে মুখ খুলতে ভয় পায়, তারা কথা বলতে ভয় পায়, কারণ তারা যদি কথা বলে ভবিষ্যতে তাদের ক্যারিয়ার রয়েছে, সেই ক্যারিয়ারটাই ধ্বংস হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। সেদিক থেকেই কিন্তু অনেকে আসলে মুখ খোলার সেই সাহসটা দেখায় না কিংবা মুখ খোলার সেই সাহসটা করে না। কিন্তু আমরা দেখলাম গতকাল সেই যে পত্রিকায় আসলে জাহানারা আলম প্রথম বক্তৃতা দিয়েছিলেন বা প্রথম ইন্টারভিউটা দিয়েছিলেন জ্যোতির বিরুদ্ধে, সেই পত্রিকায় আজকে আরেকটা অভিযোগ আনা হয়েছে। বাংলাদেশ দলের একসময়ের নারী ক্রিকেটার আসলে রেশমা আক্তার, তিনি কথা বলেছেন, তিনি সেখানে গুরুত্বপূর্ণ অভিযোগ এনেছেন, গুরুতর অভিযোগ এনেছেন, এবং সেই অভিযোগের নাম এসেছেন কার, একবার চিন্তা করতে পারেন, নাজমুল আবেদিন ফাহিম, যাকে আসলে জুলাই আন্দোলনের পর যিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, যিনি যখন বোর্ডে ছিলেন না বোর্ডের বাইরে ছিলেন, যিনি সবসময় ন্যায়ের কথা বলতেন কিংবা যিনি সবসময় ক্রিকেটারদের পক্ষে কথা বলতেন, তিনি যখন বোর্ডে আসলেন সেই বোর্ডে থাকা অবস্থায় তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তার চারিত্রিক সমস্যার কথা বলা হয়েছে, এমনকি তার বিরুদ্ধে একটা বড় অভিযোগ আনা হয়েছে নারী ক্রিকেটাররা যদি বিকেএসপির না হয় তাহলে নাকি নারী ক্রিকেটারই তিনি মনে করেন না তাদেরকে, এমন একটা সিন্ডিকেট তৈরি করা হয়েছে। এবং রেশমা আক্তার স্পষ্ট উল্লেখ করেছেন, যিনি এখন কোচিং করেন আর কি, রেশমা আক্তার একসময় তিনি 2007 সালে বাংলাদেশ নারী দলের হয়ে খেলেছেন, এবং তাদের সময়টাই আসলে বাংলাদেশের নারী ক্রিকেটের যে জাগরণটা, সেই জাগরণটা এসেছিল। সেই রেশমা আক্তার তিনি উল্লেখ করেছেন নাজমুল আবেদিন ফাহিমের চারিত্রিকগত সমস্যা রয়েছে, এবং তিনি নারী ক্রিকেটারদেরকে ক্রিকেটারই মনে করেন না যদি না তারা বিকেএসপি থেকে আসেন কিংবা বিকেএসপিতে পড়ালেখা করেছেন এমন না হন। চিন্তা করা যায় বাংলাদেশের একজন অভিজ্ঞ ক্রিকেট মস্তিষ্ক বলা হয় নাজমুল আবেদিন ফাহিমকে, সাকিব, মাশরাফি কিংবা তামিম ইকবাল তার হাত ধরে এসেছেন কিংবা তার কাছ থেকে তারা বিভিন্ন সময় নানা পরামর্শ পেয়েছেন। সেই নাজমুল আবেদিন ফাহিমের বিরুদ্ধেও গুরুতর অভিযোগ আনা হয়েছে। এরপরও কি বিসিবি চুপ থাকবে, কিংবা এরপরও কি যারা বর্তমান ক্রিকেটার রয়েছেন, যারা বর্তমানে নারী দলে খেলছেন কিংবা নারী দলের আশেপাশে রয়েছেন, তারাও যদি নিজেদের মুখ খোলা শুরু করেন কিংবা তারাও যদি নিজেদের স্ট্যান্ড নেওয়াটা শুরু করেন, তারাও যদি প্রতিবাদটা জানানো শুরু করেন, তাহলে বাংলাদেশে আর কার কার নাম আসবে, এটাই এখন সব থেকে বড় প্রশ্ন। এবং এই অস্থিরতাটাই চলছে বাংলাদেশ বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। এটা থেকে উত্তরণের উপায় কি? যে 3 জনের কমিটি বানানো হয়েছে, 15 দিনের মধ্যে জাহানারা আলমের যে অভিযোগগুলো রয়েছে এই অভিযোগের বিরুদ্ধে একটা সমাধান করতে বলা হয়েছে। তবে এটাও শোনা যাচ্ছে, এটাও গুঞ্জন রয়েছে, বোর্ডের ভেতর থেকে মঞ্জুর ইসলাম মঞ্জুকে নানাভাবে বাঁচানোর চেষ্টাও করছে একটি পক্ষ, যদিও সবাই না। কারণ একটা দলের মধ্যে আপনি দেখেন হাতের 5 আঙ্গুল কিন্তু সমান না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও একটা পক্ষ রয়েছে যারা আসলে এ ধরনের অন্যায় অবিচারের সাথে নিজেরাও যুক্ত, এবং তারা এ ধরনের অন্যায় অবিচার আসলে ধামাচাপা দেওয়ার চেষ্টাটা করছে। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যিনি সভাপতি রয়েছেন আমিনুল ইসলাম বুলবুল, তিনি নিজেও ক্রিকেটার ছিলেন, আইসিসির হয়ে কাজ করেছেন। তিনি যখন থেকে দায়িত্ব নিয়েছেন দুর্দান্ত কিছু সিদ্ধান্ত নিয়েছেন, নিজে কোচিং
প্যানেলকে আলাদাভাবে সাজানোর জন্য কাজ করছেন, বাংলাদেশের ক্রিকেটকে আলাদাভাবে সাজানোর জন্য কাজ করছেন। আজ যখন আমি একটা ৫ তারকা হোটেলের এই প্রাঙ্গণে দাঁড়িয়ে আছি, ভেতরে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলা বিভাগ থেকে আসা কাউন্সিলরদেরকে নিয়ে ক্রিকেট কনফারেন্স করছেন তিনি। এ ধরনের উদ্যোগ আসলে এর আগে আমরা কখনো কোনো প্রেসিডেন্টকে নিতে দেখিনি। তিনি এ ধরনের উদ্যোগ নিচ্ছেন। তিনি হয়তোবা বাংলাদেশের নারী ক্রিকেটের কিংবা বাংলাদেশের নারী ক্রিকেটের যে সকল বড় বড় গুরুতর অভিযোগ এসেছে, সেই সকল অভিযোগকে আমলে নিয়ে সেই সকল অভিযোগের সুন্দর একটা সমাধান দেওয়ার চেষ্টা করবেন। আমাদের এই আশা পুরো বাংলাদেশের নারী সমাজের। রেদওয়ান শাওন, স্টার নিউজ, ঢাকা।